হ্যালো নেক্সট অফিসার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুবই ভালো আছো। So today we start with a new class on English grammar for competitive examination. এই ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে বেস করে বানানো হচ্ছে। To make this class all the more beneficial for you, I would request কি প্রত্যেকটা প্রশ্নের পরে তোমরা ভিডিওটা পজ করো and নিজেরাই কোয়েশ্চেনটার আনসার করার চেষ্টা করো। And after you have found the answer, ভিডিওটা প্লে করে you can check whether you got it right or not. So with that, let us begin our class. Idioms and phrases. Idioms কাকে বলে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। Idioms are expressions peculiar to a language where individual words do not convey the same meaning as the entire unit. So what are idioms? Idioms-টা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা peculiar feature. Peculiar মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা সার্টেন কালচারকে ডিফাইন করে। সেই কালচারের রিলেটেড কয়েকটা peculiar টার্মিনোলজিস থাকে বা কিছু বলার একটা সার্টেন পদ্ধতি থাকে, সেটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা হয়। সেই রকম একটা ফিচার হলো ইডিয়মস। ইডিয়মসে যদি তোমরা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড যেগুলো ইডিয়মসে ইউজ হয় সেগুলোকে আলাদা আলাদা অ্যাজ ইন্ডিভিজুয়াল দেখো, তোমরা দেখবে যে দে মিন সামথিং এলস, বাট when they are set as a unit they mean a little modified version of that or completely different than what the individual words mean. For example, over the moon একটা ফ্রেজ, এটাকে যদি ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে মনে হবে কি কেউ কি মুনে চেপে আছে বা ইজ সামবডি ওভার দ্য মুন মানে মুনের উপরে কেউ আছে, বাট দ্যাটস নট দ্য কেস। ফর এক্সাম্পল, লেটস টেক আ সেন্টেন্স, when she heard the news she was over the moon. So does it mean that the person went over the moon? No, it means that she was overjoyed, এত খুশি হয়ে গেছিল সে, that she felt that she is on the top of the world. So this is how idioms work. স্ট্রাকচারের ব্যাপারে দেখে নেওয়া যাক। Mostly they are verbs followed by a preposition or adverbs, but it's not always necessary. Sometimes it might just be a set of words and they will denote some meaning. Examples এর through বোঝা যাক, he backed up his friend's claim. So এখানে backed up মানে কি কেউ পিছনে দাঁড়িয়ে ছিল, or is there something to do with the position at the back? No, it's not. He backed up means he supported his friend's claims. So in this case we understand এটাকে কেমন করে বোঝা যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি কাউকে বোঝাতে চাই যে আমরা তোমার সাথে আছি, তাহলে আমরা কিভাবে বলি কি আমরা তোমার সাথে আছি বা আমরা তোমার পিছনে আছি। সেটার এক্সাক্ট মানে কিন্তু এটা হয় না যে আমরা পিছনে দাঁড়িয়ে আছি, ইট মিনস কি আমরা সাপোর্ট দিচ্ছি। ঠিক সেইভাবে এইখানে backed up means to support his friend. ওকে, নেক্সট, for years I could not shake off my malaria. এখানে ম্যালেরিয়াটাকে ধরে কেউ শেক করছে না, it just means কি for years he could not get rid of malaria. তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে যদি মনে করো তোমার কাছে কিছু একটা আছে, তোমার পায়ে কিছু একটা পড়েছে and you don't want it there, then you can just shake your leg and it will fall off, right? So এইখান থেকে আমরা মনে রাখতে পারি to shake off something means to get rid of something. So এইখানে যেটা বলা দরকার সেটা হলো যে idioms and phrases তাকে শেখাটার দুরকম ওয়ে হতে পারে। ফার্স্ট, আমরা এত প্র্যাকটিস করি বা আমরা এত এটা নিয়ে চর্চা করি যে এটা মোটামুটি মুখস্থ হয়ে যায়, সো দ্যাট whenever you go to an examination most idioms and phrases কমন পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু কখনো কখনো কি হয়, বিকজ এর সোর্সটা তো প্রচুর বাস্ট, সেই জন্য এমন হতেই পারে যে তোমরা কোনো এক্সামিনেশনে গেলে আর সেইখানে দেখলে যে একটা বা দুটো এরকম কোয়েশ্চেন্স চলে এলো যেগুলো তোমরা পড়ে যাও, তখন বুঝতে পারা যায় না যে ঠিক আছে তাহলে ওটা ডেফিনেটলি আইদার আমরা ছেড়ে দিই নইলে আমরা ভুল করে আসি। সেই জন্য এই কেসে আমরা শিখবো যে কিভাবে এলিমিনেশন ইউজ করে একটা সার্টেন একটা একটা অ্যাম্বিগুয়াসি হোক বা একটা সার্টেন কাছাকাছি একটা কনসেপ্ট কেমন করে বিল্ড করা যেতে পারে, যাতে যেই এরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো চলে আসতে পারে যেগুলো তোমরা আগে প্র্যাকটিস করোনি, সেটা যাতে আমরা ভুল না করি। সো লেট আস ইউজ বোথ দিস মেথডস। আর এই দুটো মেথডই যদি আমরা শিখে যাই ইউজ করা, তাহলে খুব কমই চান্সেস থাকে কি পরে গিয়ে আমাদের ভুল হবে। With that, let us come to the first question. For his alleged involvement in espionage, he is under a cloud these days. So, I would expect कि তোমরা এই জায়গায় ভিডিওটা পজ করে নাও for 30 seconds, think about the options and pick an answer, আর তারপরে আবার ভিডিওটাকে প্লে করো। So, first of all, let us see under a cloud-টাকে কি সেটা আমরা এইটু একটা ফ্রেজ থেকে বুঝতে পারছি না।
then let it be. Don't try to understand that. আমরা এখানে এই অপশনগুলোর থেকে এলিমিনেট করার চেষ্টা করি। এক্সপিরিয়েন্সিং ক্লাউডি ওয়েদার, অ্যালিশ ইনভলভমেন্ট ইন এসপিওনাজের কথা বলা যাচ্ছে। এসপিওনাজ মানে হলো ওই ট্রিজন টাইপের অ্যাক্টিভিটি যেটাকে বলে, মানে বেসিক্যালি একটা কান্ট্রির সিক্রেটস অন্য একটা কান্ট্রিকে বিক্রি করা বা এরকম টাইপের কোনো অফিসিয়াল সিক্রেটস পাচার করা, এরকম টাইপের কাজগুলোকে এসপিওনাজ বলা হয়। ঠিক আছে? So when it is talking about some kind of illegal activity, then experiencing cloudy weather doesn't make any sense. Does it make any sense? No. So let us cancel it out. Next we come to enjoying favorable luck. Again, involvement in an illegal activity and enjoying favorable luck doesn't make any sense, right? So cut this out. তাহলে দেখছি আমরা, what did we do here? We zeroed out or we zeroed in on two options. চারটে থেকে এখন আমরা দুটো করে নিয়েছি। এই ক্ষেত্রে কি হয়, মনে করো তোমাদের যদি একটুও জানা থাকে তাহলে ইজি পড়ে যায়। নাও ইউ ক্যান এলিমিনেট ওয়ান এন্ড থিঙ্ক অ্যাবাউট দি আদার। ভুল করার চান্স কমে যায় বিকজ 50-50% চান্স হয়ে গেল। সো ফ্রম হিয়ার লেট আস আন্ডারস্ট্যান্ড দ্যাট এইটাকে কিভাবে মনে রাখা যেতে পারে। আন্ডার আ ক্লাউড, মানে মনে করো আমরা যদি কখনো ছাদে যাই, ছাদ থেকে আকাশের দিকে তাকাই, তখন অনেক সময় মনে হয় যে the clouds are moving towards us but the cloud is following us, right? এইখান থেকে আমরা মনে রাখতে পারি that under a cloud, আর আমাদের কখন ফলো করে কেউ, যখন they are suspicious of something, যখন তারা মনে করে যে আমরা কিছু একটা suspicious activity করেছি। সো এইখানে আনসারটা হয়ে যাবে under suspicion. Okay, so let's move on. We have appealed to him again and again. There is no use flogging a dead horse now. Now let's look at this phrase, flogging a dead horse, this idiom. It's an extreme statement, right? It's about flogging a dead horse. Flogging মানে তোমরা নিশ্চয়ই দেখেছো যখন ঘোড়া চালায় কেউ, মানে ঘোড়ার উপরে যখন কেউ বসে তখন সাইডে একটা হুইপ দিয়ে মারা হয় মাঝে মাঝে, যাতে ঘোড়াটা একটা সার্টেন ডাইরেকশন নেয় বা একটা সার্টেন স্পিডে দৌড়ায়, সেটাকে ফ্লগিং বলে। সো এইখানে কথা বলা হচ্ছে ফ্লগিং আ ডেড হর্স এর ব্যাপারে। তো এইটাকে মনে রেখে যে what is flogging, let's try to understand the option. Repeating our request. So when a person or a horse in this case is representing a person, যখন সে কিছুই শুনছে না বা when he is almost dead as a person, তখন তাকে বারবার করে repeating our request doesn't make sense. So let's cancel it out. Making him see reason. So if you read the sentence, flogging a dead horse এর সঙ্গে making him see a reason এর কোনো similarity কি পাওয়া যাচ্ছে? Not necessary. তো এইটাকেও cancel out করে দেওয়া যায়। Beating about the bush. Beating about the bush এর যারা মানে জানে না তাদেরকে বুঝিয়ে দিই। Beating about the bush মানে অনেক সময় আমরা কি করি, যে আমরা যখন কিছু একটা বোঝাতে পারি না কাউকে বা পয়েন্ট ওয়াইজ সেটাকে বলতে পারি না, তখন আমরা ওই একই জিনিসটাকে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটাকে বলা হয় beating about the bush. So এই সেন্টেন্সে we have appealed to him again and again. There is no use flogging a dead horse. এর সঙ্গে beating about the bush, not that related. So let's cross it out. এখন যেটা বাঁচলো সেটা হলো wasting time and useless efforts. Now flogging a dead horse will not wake up the horse. The horse will not start running again, right? So it's a wastage of time. এই সেন্টেন্সটার সঙ্গে এই সেন্টেন্সটার সাথে সবথেকে ক্লোজেস্ট আসছে wasting time in useless efforts. আচ্ছা, এইখানে একটা জিনিস যেটা ক্লিয়ার করা উচিত সেটা হতে পারে যে অনেকেরই হয়তো মনে হতে পারে যে এটা ইউজলেস টেকনিক, এরকম করে হয় না। তো তাদেরকে আমি বলবো যে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই ওয়েস্টিং টাইম ইন ইউজলেস এফার্টস এইসব তোমরা মুখস্থ করে নাও। যদি তোমরা মুখস্থ করতে পারো দেন দ্যাটস দ্য বেস্ট থিং অবভিয়াসলি। কিন্তু অনেক সময় যেটা স্টার্টিংয়ে বললাম যে আমাদের এক্সামিনেশনে এমন কয়েকটা ইডিয়ামস চলে আসতে পারে যেগুলো আমরা আগে থেকে প্র্যাকটিস করিনি, তখন একটু এরকম টাইপের বোঝা বা একটু এরকম টাইপের জিনিসটাকে অ্যানালাইজ করলে অনেক সময় আমরা আনসারে পৌঁছতে পারি। সো লেট আস ট্রাই টু লার্ন দিস অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো নাও, because of his misbehavior, he is bound to face the music. Now let's find out what face the music means here. So face the music. Face the মানে কিছু একটা এক্সপেরিয়েন্স করা, face the মানে কিছু একটাকে ফেস করা, ঠিক আছে? So because of his misbehavior, he is bound to get finished. This option doesn't make much sense. To get finished is a vague statement. To get finished as in, is he going to die or is his work going to be taken away? What is happening? So get finished here does not make much sense. So let's cancel it out. Let's come to the fourth option. Listen to the music. Again, as I told you in the first slide, most of the times
when it is about idioms or phrases, what it means at face value is not what its actual meaning is. So face the music can actually never be listen to the music. Not never, but mostly it will not be the literal statement. So listen to music, we'll cancel it out. Now there are two options. Get reprimanded and to feel sorry. যারা reprimanded এর মানেটা জানো না তাদের কোনো চিন্তা করার ব্যাপার নেই। reprimanded এর মানে হলো to get punished or to get rebuked, মানে বেসিক্যালি বকা খাওয়া টাইপের, ঠিক আছে? যারা এত বড় বড় ওয়ার্ড দেখে ভাবো যে এত বড় ওয়ার্ড তো বুঝতেই পারা যাচ্ছে না বা এত বড় বড় ওয়ার্ড শিখতে অসুবিধা হয়, তাদের চিন্তা করার কোনো দরকার নেই। vocab নিয়ে যেরকম টাইপের কোয়েশ্চেন্স আসে আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটাও একটা ক্লাসের থ্রু আমরা পড়ার চেষ্টা করব। সো ইন দিস কেস, because of his misbehavior, he's bound to feel sorry. Makes sense, okay? But because of his misbehavior, he's bound to face the music. So basically, he'll face something. It's clear from the idiom itself that he's going to face something. So if he's going to face something, so mostly chances that he's going to face somebody's anger. So he'll get reprimanded. Okay? So let's move forward. The working of the factory was disrupted on account of a token strike by the workers. এই কোয়েশ্চেনটাকে বোঝার জন্য যেটা বোঝা সব থেকে দরকার সেটা হলো যে টোকেন স্ট্রাইক কাকে বলে। টোকেনটা এখান থেকে বুঝি আমরা, কারণ unless we know what token means, it's difficult to understand how we'll come to the answer. টোকেন মানে যে কোনো জিনিস একটু অর্গানাইজড ভাবে করতে গেলে we distribute tokens. For example, যখন আমরা মেট্রোতে যাই তখন আমরা পয়সা দিয়ে আমাদের টোকেন দেয় আর সেই টোকেনের থ্রু আমরা ট্রাভেল করি, রাইট? যখন আমরা কোনো মিউজিয়ামেও যাই অনেক সময় আমাদের একটা টোকেন টাইপের একটা জিনিস দেয়, with that we get an access to other places. So a token is something that is organized, that has something to do with organization or order. এই বেসিসে let us find out what some of the options can be. Total strike, token strike, no. Let's come to sudden call of a strike. Again, token strike এর সঙ্গে sudden এর কোনো রিলেশন নেই, so let's cancel it out. Violent strike, token strike, organized, violent can't be here, let's cancel it out. So the option left is carefully planned strike. এবার এইটাতে if you are completely unaware about what token strike means, then এরকম ভাবে elimination করাটা obviously it's not easy. এই ক্ষেত্রেই যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যেটা আমরা স্টার্টিং এ ডিসকাস করলাম, দু রকম ভাবে পড়াশোনা, একটা হলো প্র্যাকটিস করা, অনেক কিছু মুখস্থ করা, আর একটা হলো কিছুটা শেখা। সো এইখানে আনলেস আগে থেকে তোমার মাথায় আর একটু যদি আইডিয়া থাকে যে টোকেন স্ট্রাইক কাকে বলে, তাহলে এরকম টাইপের এলিমিনেশন করাটা ইজি হয়ে যায়। নেক্সট উই কাম টু দ্য ট্রুপস পেড আ ব্যাকহ্যান্ডেড কমপ্লিমেন্ট টু দি অফিসার। সো লেটস ফাইন্ড আউট ব্যাকহ্যান্ডেড এর মানে কি হতে পারে। কমপ্লিমেন্ট আমরা সবাই জানি, কমপ্লিমেন্ট মানে কাউকে কিছু একটা ভালো বলা। আর ব্যাক হ্যান্ডেড মানে যখনই এরকম একটা ওয়ার্ড দেখবেন আপনারা, ব্যাক, তো ব্যাক অ্যালি দিয়ে কিছু করা, ঠিক আছে, মানে কিছু একটা পিছনে কিছু করা, মানে সেটার সঙ্গে একটা কোভার্ট এলিমেন্ট জুড়ে যায়। কোভার্ট মানে অন্যদের থেকে একটু লুকিয়ে করা, ঠিক আছে, লুকিয়ে বা যেটা মানে প্রকাশ্য দেখানো হচ্ছে না কি এটার মিনিংটা কি বা এটা কি, মানে একটা ক্লিয়ার এলিমেন্টটা মিসিং এখানে, বুঝতে পারছেন? সো লেটস ফাইন্ড আউট ফ্রম দিস অপশন। রিটার্ন দ্য কমপ্লিমেন্ট, রিটার্ন দ্য কমপ্লিমেন্টের সঙ্গে ব্যাক হ্যান্ডেড এর কি রিলেশন হচ্ছে এখানে? আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না কি রিটার্ন এর সঙ্গে, কারণ যদি রিটার্ন হয় তাহলে there has to be some other element also here. কেউ দিয়েছে আগে কমপ্লিমেন্ট, so it was returned back. It cannot be returned when there is no other element involved, so let's cancel it out. Made an uncharitable remark and paid an undeserved compliment. এই দুটো হতেই পারে, ঠিক আছে। এবার যে ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্টের ব্যাপারটা বুঝতে পারছে না, তার জন্য এই তিনটে অপশনই একদম একরকমই, এতে বোঝার ডিফিকাল্টি আছে। সো এইখানে দুটোই জিনিস লাগবে, একটুখানি জানা থাকতে হবে যে পেড আ ব্যাক হ্যান্ডেড কমপ্লিমেন্টের মানে আপনারা আগে কখনো হয়তো দেখেছেন বা পড়েছেন, তাহলে দিস বিকামস ইজিয়ার। বাট ব্যাক হ্যান্ডেড মানে যেটা আগে স্টার্টিং এ বললাম যে একটু কোভার্ট এলিমেন্ট থাকতে হবে, মানে একটু আনক্লিয়ার, সেখানে কাছাকাছি সব থেকে কাছাকাছি যাচ্ছে এই অপশনটা, মেড অ্যান অ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট। অ্যাম্বিগুয়াস এর মানে হলো which is not very clear, মানে অ্যাম্বিগুয়াস মানে সেটা ভালো হতে পারে, একটু খারাপ হতে পারে, বা অ্যাম্বিগুয়াস কাউকে যদি আমরা বলি he gives ambiguous statements, মানে ওর স্টেটমেন্টসটা যে কি ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করছে সেটা কমপ্লিটলি ক্লিয়ার হয় না কখনো। সো the third option is right. Again, all these big words, we'll have a vocabulary session on this in a few days.
Next we come to his promotion was on the cards, is on the cards. So on the cards এর ব্যাপারটা এসেছে কোত্থেকে? Again, like I told you in the first slide, কালচারাল ফেনোমেনন থেকে ইডিয়ামসকে ওঠানো হয়। সো একটা সময় ছিল যখন ইংলিশ কালচারের মধ্যে বা ইংল্যান্ডের কালচারের মধ্যে এই একটা কমিউনিটি ছিল যাদের জিপসিজ বলতো। এখন তো জিপসিজ ইজ নট এ ভেরি ফেভার্ড কমিউনিকেশন টার্ম, বাট সেরকম যে কমিউনিটিসরা ছিল যারা ঘুরে বেড়াতো এদিক থেকে ওদিক, তারা ফিউচার দেখতো, তারা একটা ক্রিস্টাল বল নিজের কাছে রেখে নিত বা কাজ রাখতো, তার থেকে ওরা অন্যদের ফিউচার বলে দিত। ওকে, so when we talk about on the cards, we are talking about, you know, something to do with something that is going to happen in the future. ঠিক আছে? So যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলছে from the cards, they cannot say that something is evident. ঠিক আছে? They can't say that. Why? Because evident বলা যায় না, কোনো জিনিস যেটা ফিউচারে প্রেডিক্ট করা হচ্ছে that cannot be evident. So let's cross out evident. ডিউ, ডিউ তো তুমিও জানো, মনে করো তোমার প্রমোশনটা ডিউ, এটা তুমিও জানো, তোমার কলিগসরাও জানে। এটাতে অন দ্য কার্ডস এর doesn't make any sense, so let's cancel it out. প্রবাবল হতেই পারে, কিন্তু the best possible option here is most probable is on the cards, মানে এটা ডেফিনেটলি হবে না সেটা জানা যাচ্ছে না, কিন্তু এটা হওয়ার সব থেকে বেশি চান্স, or it is almost certain, most probable। ঠিক আছে? so on the cards মানে হলো most probable. Some writers struggle very hard to keep the pot boiling. So again, let's try to understand keep the pot boiling টার মানে কি। pot boiling টার একটা সেন্স হলো যে আগেকার টাইমে ইংলিশ কালচার যেটা ছিল তার মধ্যে বয়েলড ফুড খাওয়া যেত বেশি। ওরা যখন চারিদিকে কলোনিয়ালিজমের থ্রু এদিক ওদিক গেল তখন ওরা ফ্রাইড ফুডের কনসেপ্টটা বুঝলো। তার আগে ইংল্যান্ডে আর চারিপাশের এই ইউরোপিয়ান দেশগুলোতে বেশিরভাগ বয়েলড খাবারই ছিল। So keep the pot boiling mostly refers to keeping food coming into the household. ঠিক আছে? So we understood the meaning. Now let's find out from the options. To write many books. It has got nothing to do with keep the pot boiling, so let's cancel it out. To boil the pots at home. Again, I told you in the first slide itself that যেটা বলা হচ্ছে একদম এক্স্যাক্টলি যদি সেটা লেখা থাকে তাহলে মোস্টলি সেটা ভুল হবে। ঠিক আছে? কারণ এক্স্যাক্টলি যদি থাকে তাহলে why would they ask that in a question, right? So to boil the pots at home. To achieve the target given. তো এইখানে একটা রাইটারের টার্গেট পট বয়েল করা তো হবে না, আর টু কিপ দ্য পট বয়েলিং একটা খুবই বেগ ইয়েতে যদি গিয়ে আমরা ভাবতে শুরু করি টু কিপ দ্য পট বয়েলিং মানে কি কাজ করতে থাকা, মেবি দ্যাট ইজ রাইট। বাট এইখানে আরেকটা অপশন আছে যেটাকে যদি আমরা দেখি, টু মেক আ ডিসেন্ট লিভিং, when a person is making a decent living he is able to bring food into his house, so he keeps the pots boiling. So the best option here is the third option. Let's put this here. Let's come to the next question. She has always had a green thumb. So here green thumb মানে যেটা আগে বুঝে নিতে হবে। Now see, this is a completely obscure idiom, okay? যে জানে না গ্রিন থাম মানে কি তার পক্ষে জাস্ট গেস করা, কারণ এখানে যে অপশনগুলো দেওয়া ছিল এক্সামটাতে they were pretty easy। ঠিক আছে? এর থেকে কিছু একটা গেস করা was not that difficult. Obviously গ্রিন থাম্বের সঙ্গে আর্টিস্টিকের কোনো রিলেশন আমরা খুঁজে পাচ্ছি না, so we can always cancel it out. Once nails are painted green, এত obvious আর এত superficial একটা ইডিয়ামের কোনো মানে হয় না, so this is also wrong. ডিজিজ নেলস এর উপরে ইডিয়াম থাকে না, মানে কারো যদি নেলস গ্রিন হয়ে যাচ্ছে কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য ওর উপরে ইডিয়াম থাকবে না। Idioms basically show some kind of characteristic or show some kind of activity or some kind of something to do with, you know, regular events. Disease এর উপরে idioms কমই দেখবে তোমরা। So to have a natural interest in gardening is the right answer. But এইখানে যদি আরেকটু ডিফিকাল্ট করে দিত এটা, কি interest in gardening দিয়ে দিত, she loves forest দিয়ে দিত বা something like that, then it would have been very difficult to guess the right answer. তো এইরকম টাইপের যে কমপ্লিটলি অ্যাম্বিগুয়াস যে ইডিয়ামস গুলো থাকে তার মধ্যে ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার কি গ্রিন থাম্বের মানে কি, ইট ইজ টু বি গুড অ্যাট গার্ডেনিং অর টু বি ইন্টারেস্টেড ইন গার্ডেনিং। ঠিক আছে? টু দ্য নেক্সট কোয়েশ্চেন। No love lost between the two neighbors. So what are the options here? Stop loving, not on good terms, forming a group, have good understanding. So I would want you people to really think about it, like pause the video and think about it. So now let's see no love lost. So let's break this down. No love lost between. ঠিক আছে? মানে দুজন নেবার্স আছে, তাদের মাঝখানে কোনো ভালোবাসা যায়নি,
সো আমাদের প্রথমে মনে হতে পারে যে দিস মিনস হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং, রাইট? যে কোনো কিছু প্রবলেম হয়েছে তাতে কিন্তু কোনো রকম ভালোবাসা কমেনি, বাট দ্যাটস নট রাইট। সো প্লিজ রিমেম্বার দিস ইজ সামথিং যার উপরে অনেক বাচ্চারা কনফিউজ হয় আর অনেকেই খুব ভুল করে আসে চারিদিকে। ইটস নট দিস। নো লাভ লস্ট মানে ওরা আগে থেকেই গুড টার্মসে ছিল না, দে ওয়ার নট অন গুড টার্মস ইভেন বিফোর। So whatever happened, any quarrel happened, anything happened, তাতে কোনো এফেক্ট হয়নি। there was no love, so nothing is lost. So please remember this. এর মধ্যে এলিমিনেশনের চান্স কমই, এটা যদি এলিমিনেট করে করার চেষ্টা করো তো প্রথমে এটা ডেফিনেশন ইটসেলফই ভুল হওয়ার চান্স আছে, ঠিক আছে? সো নো লাভ লস্ট বিটুইন, নট অন গুড টার্মস, জাস্ট রিমেম্বার দ্যাট, ঠিক আছে? মানে অলরেডি ভালোবাসা ছিল না তো হারায়ও নি কিছু। ওকে, নেক্সট, লেটস কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। The luxury car that they bought turned out to be a white elephant. So white elephant দেখে প্রথমেই আমাদের মনে হতে পারে ওকে ওকে দিস ইজ আ রেয়ার আর্টিকেল। কেন? বিকজ হোয়াইট এলিফেন্টস আর রেয়ার। সো বেসিক্যালি প্রত্যেকবার এই অপশনটা এই জন্যই দেওয়া থাকে কারণ 50%রা এটাই দেয়। কেন? রেয়ার আর্টিকেল, হোয়াইট এলিফেন্ট ইজ রেয়ার, সো রেয়ার আর্টিকেল। বাট নো, হোয়াইট এলিফেন্ট তাকে এইখানে কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজিশনটা রাইট আনসার হবে, ঠিক আছে? কেন? লেটস আন্ডারস্ট্যান্ড ইট দিস ওয়ে। একটা হোয়াইট এলিফেন্ট এমন কি করে যেটা একটা গ্রে এলিফেন্ট করতে পারে না? The only difference is that it's white in color. So basically you buy something very costly, ঠিক আছে? মনে করো আমরা একটা বেল্ট কিনে নিলাম, 35,000 এ বেল্ট কিনলাম, ঠিক আছে? কিন্তু এই বেল্টটা দিয়ে আমরা at the end of the day আমাদের ট্রাউজার্স তো বন্ধ করবো, বা we'll put it to tug in our shirts and all, ওটা কি আরো কিছু স্পেশাল কাজ করতে পারবে? No. So basically একটা লাক্সারি কার কিনলাম and it turned out to be a white elephant money, it has nothing special in it, so it's a costly and troublesome possession. So let's remember it this way. Raj couldn't pay the bill, so he asked the owner to put it on the cuff. So এখানে কি কি অপশনস আছে সেগুলোকে আগে দেখি। Against his credit card, in his bank account, in his friend's account. So এই তিনটে অপশনই obsolete. কেন? Because these idioms have been going on for a long time. So there's a difference between idioms and jargons. Jargons মানে কোনো একটা সার্টেন প্রফেশনের সঙ্গে যুক্ত করে কয়েকটা ওয়ার্ডস থাকে, যেরকম মেডিসিন যখন আমরা পড়ি তখন তার মধ্যে there must be a lot of words to deal with anatomy, to deal with physics, to deal with medicines and to deal with physiology and all that. So ওই ওয়ার্ডস গুলো যখন ডক্টরসরা নিজেদের মধ্যে কথা বলে তখন একটা আউটসাইডারের জন্য বোঝাটা ডিফিকাল্ট, রাইট? সেরকমই একটা ব্যাংকিং এ অনেকগুলো এরকম টাইপের টার্মস থাকে যেগুলো বাইরের কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বোঝা মুশকিল। So when we are talking about idioms, just understand that the meanings of idioms will be generalized. They can't be very specific. ঠিক আছে? আদারওয়াইজ কমন নলেজ কি করে হবে? এমন একটা ইডিয়াম আমরা বানালাম যেটা ক্রেডিট কার্ডের সঙ্গে ডিল করে, সো ইট অলরেডি এক্সক্লুডস আ লার্জ পপুলেশন অফ পিপল হু ডোন্ট ইউজ ক্রেডিট কার্ডস। সো এইরকম টাইপের অপশন যেগুলো ভীষণ ফোকাসড কিছু একটা বলার চেষ্টা করছে ওইগুলোকে তো আগেই সরিয়ে দাও। দিস আর রং। ফ্রেন্ডস অ্যাকাউন্ট কোন ফ্রেন্ডস অ্যাকাউন্ট? একটা ইডিয়ামের থ্রু কি এটা বলা যায়? উইচ ফ্রেন্ড? নট এভরিবডি হ্যাজ আ স্পেসিফিক ফ্রেন্ড কি ওর কাছেই বলো। সো রাজ couldn't pay the bill, so it was put on his cuff, তার মানে হলো it was put on credit. Credit মানে এখনো দেবে না, পরে ওটা পে হবে। Let's come to the next question. The effort to trace the culprit was a wild goose chase. এবার let's understand this idiom. Wild goose chase মানে একটা wild animal, সে গুজ হোক বা একটা wild হরিণ যাই হোক, তাকে চেস করা একদমই ইজি নয়। She will or he will run and run as much as he or she can, কিন্তু একটা wild animal কে চেস করা is not that easy. So a wild goose chase is most likely going to be a failure. যেরকম people who have read Tintin, they'll know that whenever Tintin was in a problem or anything, those two police officers used to go on a wild goose chase. Matlab, they used to go around looking for Tintin and never used to find him, right? So this is how a wild goose chase works. So is it fruitful hunting? Like I told you, একটা animal, একটা wild animal, he's going on running, you're chasing him. That cannot be a fruitful hunting. So first option is wrong. Idea seeking. It's too vague. Idea seeking মানে কোন idea seeking? Doesn't mean anything. Effort to trace the culprit was idea seeking. No. Let's cancel it out. Genuine effort. Again, it can be a genuine effort, but why would somebody write an idiom like wild goose chase for a genuine effort? They'll give some good compliments, right, to that. So they're not doing that. So yeah, genuine effort is also wrong. So we are left with futile search. Futile money, something that doesn't give any results.
So futile search is the right option. Let's come to the next question. আচ্ছা এইখানে no হবে, I can no longer put up with her insolence. Insolence মানে তার খারাপ behavior. Okay, again vocab course is coming very soon. So I can no longer put up with her insolence. Put up এর মানে এখানে কি হতে পারে? Suppress. It is talking about a person's emotions, not the other person's emotions, right? It is talking about somebody's emotion, her emotion এর ব্যাপারে কথা বলছে না. So suppress এর ব্যাপারে কোথা থেকে আসছে? You are not going to suppress her insolence, right? I can no longer suppress her insolence. No, it's wrong. Assume. It has no relevance in this question. I can no longer assume her insolence. Again, it's wrong. যখন একটা দুটো ওয়ার্ডের এরকম টাইপের ইডিয়াম আছে, you can always try to put this word here and see if এইটাকে সরিয়ে যদি এইটাকে দেওয়া হয়, does it make sense? So evade আর endure এই দুটোই বাদছে. Evade যারা এর মানে জানে তারা জানে this means to avoid. So I can no longer avoid her insolence. Yeah, this is okay, but the best possible option here is endure. Endure মানে আমি আর নিতে পারছি না, I cannot take this anymore. So I can no longer put up with her insolence. Answerটা হবে I can no longer endure. The failure of crops in successive years put farmers in a tight corner. Tight corner মানে মনে করো তোমরা কারোর থেকে পালাচ্ছ, something has happened, তুমি কোথাও মানে মনে করো তুমি আর তোমার sibling লড়াই করছো, something happened and both are running away from each other. এবার তুমি যদি কোনো রুমের একদম কর্নারে চলে যাও, so that is a difficult position for you, right? এমন একটা পজিশনে তুমি এসেছো যেখান থেকে না তুমি পালাতে পারছো না, you can counter attack. So this is called being in a tight corner. ঠিক আছে? So now after we understood the meaning of the idiom, let's find out what can be a suitable option. That you are in a closed room. Failure of crops এর জন্য farmers একটা closed room এ চলে গেছে, doesn't make any sense. So let's cross it out. Failure of crops এর জন্য ওর একটা small field এ চলে গেছে. Does it make any sense? No, it doesn't. They are in a meadow. Meadow is in a খোলা জায়গা, প্রচুর ঘাস ফুল, সেইখানটা কি টাইট কর্নার কি করে হতে পারে? This is also wrong. So we are left with in a difficult situation. So obviously this is right. So with that we come to the end of the class, and I hope you could learn something, and I hope that you could learn some elimination techniques as well. If you like the course, then you can visit nextofficer.com. It is a new website, and ওইখানে অনেক অ্যামেজিং কোর্সেস আছে যেগুলো তোমরা চেক করতে পারো. ওখানে আমাদের একটা নতুন কম্পালসারি ইংলিশের উপর একটা কোর্স চলছে, যেখানে আমরা এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, as well as all other topics relevant for compulsory English for many exams একটা কোর্স রেখেছি. সেখানে গিয়ে তোমরা তার প্রথম এপিসোডটা বা প্রথম ক্লাসটা ফ্রিতে চেক করতে পারো. So with that, let's end this class. সবাই খুব ভালো থেকো, keep practicing, and bye bye.